নিজের ব্যক্তিগত মানুষটাকে আমরা যখন অন্য কারোর সংস্পর্শে দেখি, তখন না আমাদের পুরো দুনিয়া থমকে দাঁড়ায়। একজন স্ত্রীর পক্ষে এই বিষয়টা মেনে নেওয়া যে কতটা বেশি যন্ত্রণার, তা কেবল সেই জানে যে এই মুহূর্তে সম্মুখীন হয়েছে। কোনো মেয়েই পারে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে, কিন্তু শত অপমান, অবহেলা, লাঞ্ছনা সহ্য করে মাটি কামড়ে পড়ে থাকার কোনো মানে হয় না। আমরা মেয়েরা নিজেরাই নিজেদের সস্তা বানিয়ে ফেলি, অথচ আমাদের হওয়া উচিত তেজম্বিনী, যে আমাদের তেজের কারণে পুরো পুরুষ জাতির নত হওয়ার কথা, সেখানে আমরা তাদের কাছে হয়ে উঠি খেলনা পুতুল। এমনটা কেন হয় বলতে পারিস তারিন? কেন বারবার আমাদেরই পরীক্ষা দিতে হয়? জীবন এতটা জটিল করা উচিত নয়, যেখানে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। একটা কফি শপে মেয়েকে কোলে নিয়ে বসে আছে সিরাত। সামনেই তার কলেজ জীবনের বান্ধবী তারিন বসে আছে, যে কিনা পেশায় একজন আইনজীবী। আজ অনেক দিন পর তারা দুজন দেখা করলো। সিরাত নিজেই ডেকেছে তারিনকে। সিরাতের মুখ দেখে উপরিউক্ত কথাগুলো শুনে তারিন হতাশা স্বরে বলে, তোর সাথে কখনো এমন হতে পারে? সেটা হয়তো আমরা কেউই কোনোদিন কল্পনা করিনি রে। যে মেয়েটা পুরো এলাকা কাঁপিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিটা ক্ষেত্রে যার পদচারণ ছিল চোখে পড়ার মতো, সেই মেয়েটা আজ কাঁদছে। তোর চোখে তো পানি মানায় না রাত। তোর তেজি রূপ কোথায় হারিয়ে গেল? কেন তুই এখনো চুপ করে আছিস? চোখের পানি মুছে সিরাত মলিন হেসে উত্তর দেয়, আমি এমনি এমনি চুপ করে নেই তারিন। এর পেছনে কারণ আছে। দেখ, রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া বোকামি। আমি যদি এখন রাগ করে ওই বাসা ছেড়ে চলে আসি, কিংবা বিবাহ বিচ্ছেদের কথা ভাবি, তাহলে আমি ওদের শাস্তি দিতে পারবো না। ওই অসভ্য ছেলেটার সাথে থেকে কি করবি তুই? তোর বয়সই বা কত? সবে তো 27-এ পা দিলে। তুই চাইলেই আবার নতুন করে সবটা শুরু করতে পারিস। বাচ্চা আছে তোর? সিরাতের এমন প্রশ্নে তারিন স্বাভাবিক স্বরে উত্তর দেয়, না, আমার বিয়েই তো হলো 1.5 বছর আগে। এখন এসবের পরিকল্পনা করিনি আমরা। শোন, তোকে আজ কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। আচ্ছা বল, আমাদের দেশে প্রায় প্রতিদিনই অনেক ডিভোর্স হচ্ছে। এটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। একসাথে থাকতে না পারলে ডিভোর্স নেওয়া অন্যায় নয়। তবে যাদের সন্তান আছে, তারা যখন বিবাহ বিচ্ছেদের পরে পা বাড়ায়, তখন কি একবারের জন্য হলেও সন্তানের কথা ভাবে? আমি সংসার করতে পারছি না, আমার স্বামীর সাথে আমি থাকতে পারছি না, তাই ডিভোর্স একমাত্র সমাধান। ঠিক আছে, ডিভোর্স হয়ে গেল। এরপর আমি নতুন করে জীবন শুরু করলাম অন্য একজনের সাথে। আমার প্রাক্তনও বিয়ে করেই সুখে আছে। মাঝখান থেকে সমুদ্রের মাঝে আটকে গেল নিষ্পাপ সন্তানেরা। মা বাবার বিবাহ বিচ্ছেদ দেখা, তাদের নতুন করে জীবন শুরু করতে দেখা, সব কিছু দেখে বাচ্চাগুলো, কিন্তু এসবের জন্য নিষ্পাপ বাচ্চাগুলো মানসিকভাবে কতটা ভেঙে পড়ে তা কেউ জানে না। আরে ভাই, আমি যদি বাচ্চা জন্ম দিয়ে তাকে ঠিকমতো বড় করে তুলতেই না পারি, তাহলে আমার বাচ্চা নেওয়ার কি দরকার? বাচ্চার বাবা সন্তানের কথা ভাবেনি বলে আমিও মা হয়ে ভেবে দেখব না আমার বাচ্চা কিসে ভালো থাকবে? তাহলে আমি মা হলাম কেন? আজীবন যদি নিজের কথা ভেবেই চলতে হয়, তাহলে তো বাচ্চা জন্ম দেওয়ার দরকার নেই। মানছি তোর কথাগুলো ঠিক, কিন্তু বাচ্চার কথা চিন্তা করে নিজের জন্য একটুও ভাবি না তুই? আচ্ছা ধরে নে তোদের কথা মেনে নিয়ে আমি মাহতাবকে ডিভোর্স দিলাম, এরপর অন্য একজনকে বিয়ে করলাম। সে বিয়ের আগে কথা দিল আমার মেয়েকে নিজের মেয়ের মতো করেই আগলে রাখবে। কিন্তু বিয়ের পর যদি সে বদলে যায়, আমার মেয়েকে যদি নিজের মেয়ে ভাবতে না পারে, যদি বলে মেয়েকে হোস্টেলে দিয়ে দাও, অথবা এমন হলো যে সেই সংসারেও আমি সুখী হলাম না, তখন তোরা কি বলবি? একেও ডিভোর্স দিয়ে দে, আবার নতুন করে জীবন শুরু কর, এটাই বলবি তো? তারিন কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই তো আইনজীবী, তোর কাছে তো ডিভোর্সের কেসই সব থেকে বেশি আসে। তুই যাদের ডিভোর্স করিয়েছিস তাদের মধ্যে কারোর যদি বাচ্চা থাকে, তাহলে একদিন তার সাথে দেখা করে জিজ্ঞাসা করিস, তুমি ভালো আছো তো? আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি সেই বাচ্চার উত্তর হবে, আমি ভালো নেই। নিজের বাবা মা ছাড়া আমি ভালো নেই। আমার বাবা মা আমার কথা একবার ভাবেনি। আমি ওদের ঘৃণা করি। হ্যাঁ, বেশিরভাগ সন্তানই বাবা মায়ের বিচ্ছেদের পর তাদের ঘৃণা করতে শুরু করে। আমি চাই না আমার মেয়েও আমাকে ঘৃণা করুক, আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলুক, মাম্মা, তুমিও আমার কথা ভাবলে না। নিজের জীবন সুন্দর করে সাজাতে গিয়ে আমাকে একা করে দিলে।
আই হেট ইউ মাম্মা। নিজের চেয়ার ছেড়ে উঠে সিরাতের পাশে গিয়ে দাঁড়ায় তারিন। কাঁধে হাত রেখে সাহস যোগায় তাকে। তুই চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। শুধু আমি না, আমাদের পুরো বন্ধু মহল পাশে আছে তোর। তুই যা ভাবছিস সেটাই কর। আমাদের বিশ্বাস আছে তোর উপর। অন্যায় দেখেও চুপ করে থাকার মেয়ে তুই না। ডিভোর্স দিবি কি না এটা সম্পূর্ণ তোর বিষয়। তবে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবি। এই জন্যই আজ তোকে এখানে ডেকেছি। আমার এখন তোকে প্রয়োজন। বল কি সাহায্য দরকার তোর? তোর ননদ ল্যাবে কাজ করে না? হ্যাঁ, রাবেয়া ল্যাবে কাজ করে। আমার দুটো জিনিস দরকার, যেটা শুধুমাত্র রাবেয়া দিতে পারবে। কি লাগবে? সিরাত কিছু একটা ভেবে ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলে, এর ভেতরে সব লেখা আছে। যেভাবেই হোক আগামী 7 দিনের মধ্যে আমার এগুলো চাই। আচ্ছা, আমি ওকে বলবো। তুই সময় মতো তোর জিনিস পেয়ে যাবি। আজ তাহলে উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার দেখা হবে আমাদের। সাবধানে যা। তারিন নাবিয়াকে কোলে নিয়ে আদর করে হাতে একটা উপহারের প্যাকেট দিয়ে বিদায় জানায় তাদের। বান্ধবীর থেকে বিদায় নিয়ে কফি শপ থেকে বের হওয়ার সময় কিছু একটা দেখে থেমে যায় সিরাত। একজনকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নিজের ফোনের ক্যামেরা অন করে সেই ব্যক্তির কিছু ছবি তুলে নিয়ে দ্রুত স্থানে ত্যাগ করে। অন্যদিকে নিমু আজও তুলির সাথে দেখা করতে এসেছে। একটা খাম তুলির হাতে ধরিয়ে দিয়ে বলে, এখানে 25,000 টাকা আছে, তুই ভাইকে দিয়ে দিস। আচ্ছা, দিয়ে দিব। কিন্তু এভাবে আর কতদিন চলবে নিমু? তোর ভাই তো ব্ল্যাকমেল করে দিনের পর দিন টাকা নিচ্ছে, আর তুই কোনো স্টেপ নিচ্ছিস না কেন? কি এমন জানিস সে তোর বিষয়ে যার জন্য এভাবে ভয় পাচ্ছিস তুই? এখন এসব কথা থাক, তোকে আমি সব বলবো সময় করে। আপাতত এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নিমুকে ঘাবড়ে যেতে দেখে তুলি আর কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে যায়। তুলি চলে গেলেও নিমুর ভয় দূর হয় না। ঠান্ডার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। নিজের সুখের জন্য আমি যা যা করেছি তা জানাজানি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমার অতীত সামনে আসা যাবে না। মাহতাবকে কিছু জানতে দেওয়া যাবে না। তার জন্য যা করার দরকার আমি সব করব। মিস্টার সাওরিয়ার মাহতাব শেখ, আমরা দুঃখিত, কারণ আপনার কোম্পানির সাথে আমাদের কোম্পানির আর কখনো চুক্তিবদ্ধ হবে না। আপনার থেকে আমরা আর কোনো ধরনের পোশাক নেব না। আপনারা নিজেদের কোয়ালিটি ধরে রাখতে পারছেন না। এভাবে চললে আপনাদের সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা শুনে মাহতাব যেন বড়সড় রকমের ধাক্কা খায়। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে ফোনের এপাশ থেকে উত্তেজিত স্বরে বলে, এসব আপনি কি বলছেন মিস্টার তৌহিদ? আপনাদের সাথে আমার পরিচয় তো 2-1 দিনের নয়, 3 বছর ধরে একসাথে কাজ করছি আমরা। আপনাদের থেকে এবার 10 লক্ষ টাকার অর্ডার নিয়েছিল আমার কোম্পানি। আমার কোম্পানি থেকে ইতিমধ্যে সবগুলো পোশাক বানানো হয়ে গিয়েছে। আজই তো ডেলিভারি হওয়ার কথা। স্যার, মিস্টার শেখ, উপর মহল থেকে যা বলা হয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করতে বাধ্য। আর কখনো আপনার কোম্পানির সাথে আমরা কাজ করতে পারবো না। কল কেটে যায়। মাহতাব হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে। তার মাথা কাজ করছে না। 10 লক্ষ টাকা তো কম নয়। এখন এতগুলো টাকার পোশাক সে কি করবে, এই ভেবেই নিঃশ্বাস আটকে আসছে তার। মাহতাবের অফিস কক্ষের পাশ থেকে কেউ একজন সরে যায়। অতঃপর কল করে একজনকে জানায় অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। এমতো অবস্থায় কোম্পানিকে অনেক লসের সম্মুখীন হতে হবে। অপর পাশ থেকে আগন্তুকের বলা কথাগুলো শুনে কল কেটে দেয় সে। মাহতাব বিষণ্ণভাবে বাসায় ফিরে সিরাতকে দেখে অসহায় চোখে তাকায় তার দিকে। সেদিন সিরাতের গায়ে হাত তোলা ঠিক হয়নি ভেবে চোখ নামিয়ে নেয়। বাবা মা আর শ্বশুরবাড়ির সবাই চলে গেলে মাথায় জিদ চেপে যায় মাহতাবের। এতদিন সিরাতের সব কথা শুনছে কেবল বাবার ভয়ে। এর পরেও তার বাবা যখন সব জেনে গিয়েছে তখন সিরাতকে সহ্য হচ্ছিল না মাহতাবের। রাগের বশবর্তী হয়ে সিরাতের গায়ে হাত তুলে ফেলেছিল এই কারণে। বিয়ের পর এটাই ছিল প্রথম গায়ে হাত তোলা। মেয়েটা সেদিনের পর থেকে আর কোনো কথাই বলেনি। দেখলেও কেমন যেন এড়িয়ে যায়। কি হয়েছে তোমার? তোমাকে এমন অস্থির লাগছে কেন? নিমুর প্রশ্নের উত্তর মাহতাব ছোট্ট করে জবাব দেয়, কিচ্ছু হয়নি। নিমু পুনরায় জিজ্ঞেস করে, মিথ্যা বলছো কেন? কিছু তো অবশ্যই হয়েছে। নিমু, আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেল। 10 লক্ষ টাকা লস খেতে বসেছি আমরা। কি বলছো তুমি? 10 লক্ষ টাকা? কিভাবে হলো এসব? আমি নিজেও জানি না, কিছু বুঝতে পারছি না। এসবের জন্য তোমার কোম্পানি পথে বসাবে না তো? তাহলে তো তুমিও পথে বসে যাবে।
আমাদের সংসার চলবে কিভাবে তাহলে? আমি কিন্তু তোমার সাথে অভাবের সংসার করতে পারবো না। নিমুর প্রশ্নে অবাক হয় মাহতাব। এই মেয়েটা নিজের স্বার্থ ছাড়া কি আর কিছুই ভাবতে পারে না? তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আমাকে একটু একা থাকতে দাও। চলে যায় মাহতাব। নিমু এক মনে ভাবে, আমি বিয়ে করে আসতে না আসতেই এই ছেলের সমস্যা শুরু হয়ে গেল। এর চেয়ে তো বিয়ে না করে প্রেমিকা হয়ে থাকাই ভালো ছিল। না চাইতেই সব পেয়ে যেতাম। মাওতাব বাসায় আসার পরপরই মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সিরাত। তারিনের সাথে দেখা করে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে যায় অন্য একজনের সাথে দেখা করতে। রাস্তার পাশে ছোটখাটো একটা বাড়ি, বেশ পুরনো বাড়ি বলা চলে। এই বাড়িতে অভি একাই থাকে। বছর দুয়েক আগে মাকে হারিয়েছে, আর ছোটবেলায় হারিয়েছে বাবাকে। বাড়ির দরজার আওয়াজ করতে বেরিয়ে আসে অভি। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কোঁকড়ানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর চোখে উদাসীন ভাব। এই ছেলেটার এমন রূপ দেখে সিরাত বরাবরই হাসে। আজও তার ব্যতিক্রম হলো না। মুখে হাসি রেখে ভিতরে ঢুকে বলে ওঠে, আজও একরকমই রয়ে গেলি? অভি চুলের মাঝে হাত দিয়ে মুচকি হেসে উত্তর দেয়, বোকা প্রেমিকেরা কখনো পাল্টায় না, তারা আজীবন একই রকম রয়ে যায়। আর কতকাল এইভাবে একা থাকবি শুনি? বিয়ে শাদী করবি নাকি? তোর মতো এত বিয়ের শখ নাই আমার। তোর তো সুখে থাকতে ভালো লাগছিল না, তাই এত তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চার মা হয়ে গেলি। আমাকে খোঁচা দিয়ে কথা বলে এখনো শান্তি লাগে? জানি না। তো এতদিন পর আমার কথা মনে পড়লো হঠাৎ? কেন? মনে পড়া বারণ নাকি? ছেড়ে চলে গেলি তো নিজেই। আমাদের সবাইকে ছেড়ে অজানায় পাড়ি জমালি। আমার না খুব জানতে ইচ্ছে করে, ভালো আছিস তো তুই? সিরাত মলিন হেসে জবাব দেয়, আমি ভালো নেই রে। একদম ভালো নেই। বাস্তবতার সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তেজম্বিনীর মুখে এমন কথা মানায় না। আগের আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছিলাম বিয়ের পর, তবে এখন পুনরায় সেই রূপে ফিরতে হবে। কি হয়েছে তোর? আমাকে সব বিস্তারিত বল। অভি, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে, বাকি সব কিছু পরে বলবো। আপাতত এই দুটো ছবি রাখ। এদের বিষয়ে সব কিছু জানতে চাই আমি। আর এদের গোপনে একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি। সিরাতের হাত থেকে ছবি দুটো নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে অভিযানায় এদের খোঁজ নিয়ে তুই কি করবি? বললাম না, সব কিছু পরে বলবো। তুই যত দ্রুত সম্ভব এদের খোঁজ নিয়ে আমাকে জানাবি। আচ্ছা, জানাবো। আজ তাহলে উঠি। মেয়েকে নিয়ে এই প্রথম এলি, এক কাপ চা খেয়ে যা। বাচ্চাকে নিয়ে রাতের বেলায় বাইরে বের হই না আমি। এখন বাড়িতে যেতে হবে। খুব শীঘ্রই তোর সাথে আমার আবার দেখা হবে। ভালো কথা, যার কথা ভেবে আজও উদাসীন তুই, সে কিন্তু বিবাহিত। ভুলে যাওয়া সহজ নয় জানি, তবুও বলবো ভুলে যা সব। নতুন করে জীবন শুরু কর। যে তোর হবে না, তার জন্য আর অপেক্ষা করিস না। দরজার সামনে এগিয়ে যেতেই পেছন থেকে অভি বলে ওঠে, এক জীবনে কজনকে ভালোবাসা যায় রাত? আমি একতরফা ভালোবেসে ভালো আছি। তোর আমার কথা না ভাবলেও চলবে। তুই বরং নিজের জীবন নিয়ে ভাব। সিরাত অসহায় চোখে পেছন ফিরে তাকায়। অভি মুখ ঘুরিয়ে নেয়। চোখের কোণে জমে থাকা তরল পদার্থ মুছে চলে যায় সিরাত। মাম্মা, তুমি কাঁদছো? মেয়ের কথায় সিরাত হাসার চেষ্টা করে বলে, না সোনা, আমি কাঁদছি না। তোমার চোখ লাল হয়ে আছে। গতকাল ঠিকমতো ঘুম হয়নি তো, তাই এমন লাগছে। ছোট্ট মেয়েটাও হয়তো মায়ের কষ্ট বোঝে। মায়ের কোলে চুপটি করে বসে বুকে মাথা রাখে। মেয়েকে বুকের মাঝে আগলে নিয়ে রাতের শহর দেখে সিরাত। এইচএসসি পরীক্ষার আগের 3 মাস প্রতিদিন বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যায় প্রাইভেট পড়ে রাস্তার পাশে থাকা টং দোকানে চা খাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, মাঝে মধ্যে হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়াগড়ি খাওয়া, রাস্তার মাঝে উদাসীন হয়ে চলাফেরা করা, এসব ছিল সিরাতের নিত্যদিনের কাজকর্ম। 11 জনের বন্ধুমহল ছিল তাদের। তার মধ্যে সবচেয়ে বেশি ভবঘুরে ছিল সিরাত। মেয়ে হয়েও তার সকল কাজকর্ম ছিল ছেলেদের মতো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে মারামারি করা থেকে শুরু করে যে কোনো ঝামেলায় সবার আগে সিরাতকে পাওয়া যেত। সে যে অন্যায় সহ্য করতে পারত না একদমই। তবে যে কোনো বিপদে একে অপরকে বাঁচানোর জন্য সবাই একসাথে এগিয়ে আসতো। বিশেষ করে সিরাতকে রক্ষা করার জন্য সর্বদা ওর সাথে ছিল অভি। আর ম্যাডাম, নামবেন না? বাড়ির সামনে চলে আসছি। রিক্সাওয়ালা ছেলেটার কথা শুনে সিরাতের ঘোর কাটে। রিক্সা থেকে নেমে 100 টাকার একটা নোট এগিয়ে দেয় সিরাত। আমার কাছে ভাঙতি নাই এখন। সমস্যা নেই, বাকিটা ফেরত দিতে হবে না। আচ্ছা, তোমার বয়স কত? দেখে তো বেশি বয়স মনে হচ্ছে না। আমার বয়স 19 বছর। পড়াশোনা করো?
হ্যাঁ, এবার এইচএসসি পরীক্ষা দেব। তাহলে পড়াশোনা বাদ দিয়ে রিক্সা নিয়ে বের হয়েছো কেন এখন? আসলে গত সপ্তাহে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এখন অবস্থা তেমন একটা ভালো না। তাই বাবার হয়ে আমি এখন রিক্সাটা নিয়ে বের হয়েছি। আচ্ছা, তোমার ফোন আছে? হ্যাঁ আছে। তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও। প্রয়োজনে আমি তোমাকে কল করব। আমার বাসা তো চিনেই রাখলে। এরপর কোথাও যাওয়ার হলে আমি তোমাকে কল করব। ফ্রি থাকলে চলে এসো। ছেলেটার থেকে নাম্বার নিয়ে বাসার ভেতরে চলে যায় সিরাত। নাভিয়া রাস্তায় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে আগে মেয়েকে ভালোভাবে শুইয়ে দেয় সে। তারপরে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। জরুরি একটা কাজে মাহতাবের সাথে কথা বলার জন্য তার ঘরে এসে মেঝের এক কোণে গাইনি ডাক্তারের ভিজিটিং কার্ড পরে থাকতে দেখে হৃদয় সংকুচিত হয়ে আসে সিরাতের। কার্ডটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে লক্ষ্য করে ঘরে মাহতাব কিংবা নিমু কেউই নেই। চারপাশে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সিরাত। ফোন হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে অপর পাশ থেকে কল রিসিভ হওয়ার অপেক্ষা করে সিরাত। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম। আমি সিরাত বলছি। ডাক্তার আফিফা আফরোজ কি আজকের রোগী দেখবেন? ওয়ালাইকুম সালাম। আজকে ম্যাম আসবেন না। আগামী 4 দিন ম্যাম ছুটি থাকবেন। এরপর রোগী দেখা শুরু করবেন পুনরায়। আচ্ছা, আপনি আমার সিরিয়াল নম্বরটা লিখে রাখুন। ম্যাম এলেই আমাকে জানাবেন। ঠিক আছে। কথা বলা শেষে কল কেটে দিয়ে সিরাত নাবিয়ার পাশে শুয়ে তাকে ফিডিং করায়। কিছুক্ষণের মধ্যে মেয়েটা ঘুমিয়ে যায়। একদম ছোট্ট থেকে নাবিয়া ঘর কাতুরে স্বভাবের মেয়ে। মেয়ের পাশে শুয়ে কখন যেন সিরাতের চোখ লেগে আসে ঘুমে। ইদানিং রাতে ঠিকমতো ঘুম হয় না তার। অনিয়মিত ঘুমের কারণে শরীরও কেমন ক্লান্ত লাগে। ফোনের রিংটনের আওয়াজে ঘুম ভেঙে যায় সিরাতের। গ্রুপ কল দেখে সাথে সাথে কল রিসিভ করে সিরাত। চিরচেনা মানুষগুলোর ছবি দেখে আপনা আপনি ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ম্যাম আপনার? তামান্নার কথার প্রত্যুত্তরে সিরাত বলে, এতদিন পর আমার কথা মনে পড়লো তোদের? একদম আমাদের দোষ দিবি না। আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রেখেছিলি নাকি তুই? তারিন ছাড়া কারোর সাথেই তো যোগাযোগ রাখিসনি। অথই তুই আজকাল রাগ করতে শিখেছিস। কবে থেকে তোর এত উন্নতি হলো? সবারই উন্নতি হয়েছে, শুধু তোর অবনতি হচ্ছে, যা আমরা মেনে নিতে পারছি না। ফারহানের কথায় মুখ শুকিয়ে আসে সিরাতের। প্রায় 5 বছর পর সবার সাথে কথা হচ্ছে তার, কিন্তু এখানে 2জন নেই। এটা দেখে সিরাত প্রশ্ন করে, আগে বল বাকি 2জন কোথায়? কলে আমরা 9জন আছি। ওদের 2জনের সাথে কি তোদের কারোর কোনো যোগাযোগ নেই? ওদের কেন খুঁজছিস তুই? তুই কি কারোর কথা ভাবিস? ভেবেছিস কখনো? অবির এমন উত্তরে সিরাত কিছু বলতে যাবে তার আগেই উর্মি বলে ওঠে, এই খবরদার, তোরা 2জন এখন একদম ঝগড়া করবি না। সিরাত আর অভি 2জন ভালো করে শোন আমার কথা। আজ তোরা ঝগড়া শুরু করলে তোদের বাড়িতে গিয়ে মুখে স্কচ টেপ লাগিয়ে আসবো বলে দিলাম। এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছিল নকশি। বোনের পাশে গালে হাত বসে দিয়ে নাবিল বলে, আমাদের ভাই বোনকে সবাই ভুলে গিয়েছে, কেউ একবার আমাদের কথা বলল না। আরে মিস্টার প্লেবয় যে। সিরাতের মুখে পুরনো সেই ডাকনাম শুনে নাবিল উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, সুন্দরী তুই ভুলে যাসনি আমাকে? তোকে কিভাবে ভুলবো বল? তোর মতো প্লেবয় আমাদের বন্ধু মহলে আর একটাও তো নেই ভাই। কথাটা বলে হেসে ওঠে সিরাত। স্কুল কলেজের প্রায় 1/2 শতাংশ মেয়ের সাথেই এই ছেলের ভাব ছিল। মেয়েদের কাছে সে নাবিল ভাইয়া নামেই পরিচিত ছিল। কত মেয়ে যে তাকে ভাইয়া থেকে প্রেমিক বানাতে চাইছে তার নির্দিষ্ট হিসাব সিরাত কিংবা বাকি বন্ধুদের কাছে নেই। অন্যদিকে নাবিলের যমজ বোন নকশি সম্পূর্ণ বিপরীত। শান্তশিষ্ট মেয়েটার প্রধান কাজই হলো পড়াশোনা করা। অন্যরা যেখানে আড্ডা দিতে ব্যস্ত, তখন নকশি বইয়ে মুখ গুজে পড়তে ব্যস্ত। পড়ুয়া এই মেয়ের প্রেমে পড়ে পড়াশোনা বিমুখ ছেলে ফারহানও বই পাগল হয়ে উঠেছিল। পুরনো কথাগুলো মনে পড়ে সিরাতের বিষণ্ণতা কেটে যায়। প্লে বয় ভাইকে মনে রাখলি, কিন্তু শান্ত মেয়েটার কথা ভুলে গেলি বল? তারিন মজা করে বলে, নকশি পিঠা খাবো, বানিয়ে নিয়ে আয়। নকশি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, সিরাত তো এখন পাক্কা গৃহিণী হয়ে গিয়েছে, আমাদের এখন রান্না করে খাওয়ানোর দায়িত্ব ওর। কিরে, নকশি পিঠা বানাতে তো পারিস? না পারলেও তোদের জন্য শিখে নেব। তোরা কবে আসবি শুধু সেটা বল। এই জন্যই তো সবাইকে একসাথে কল দিলাম আমি। আগামী 17 তারিখ আমাদের বন্ধু মহলের তৈরি হওয়া 10 বছর পূর্ণ হবে।
সেদিন আমরা সবাই একসাথে দেখা করব। আজ ডিসেম্বর মাসের 2 তারিখ, তার মানে আমাদের হাতে সময় আছে মাত্র 15 দিন। তারপর আমরা সবাই আবার একত্রিত হব। সকল মান অভিমান ভুলে আমরা প্রত্যেকে সেই 10 বছরের পুরনো আমি রূপে ফিরব। তারিনের কথায় সিরাত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ওরা আসবে তো? হ্যাঁ, সবাই আসবে। তুই নিশ্চিত তারিন? ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, তবে আমি কথা দিচ্ছি ওদের দুজনকে আমি যেভাবেই হোক সেদিন নিয়ে আসব। কোথায় দেখা করতে চাচ্ছিস তোরা? তামান্নার প্রশ্নের উত্তরে তামিন বলে, সেটা এখনো ঠিক করা হয়নি। ঠিক হলে তোদের জানাবো। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। আমরা 11 জন আবার একসাথে হব। এইটুকু বলে অথই নিজে থেকেই গান গাওয়া শুরু করে। এই মেয়ের গানের গলা অসাধারণ। দিন নেই রাত নেই, অতএর কাছে সবসময় গান শোনার আবদার করতো বাকিরা। অতই খুশি মনে সবাইকে গান শোনাতো। অন্যদের মতো না না বলে ন্যাকামি করতো না কখনোই। অথয়ের সাথে গলা মেলায় নাবিল। এই দুইজন বেশ কয়েকবার জুটি বেঁধে গান গেয়েছে। স্কুলের বিদান অনুষ্ঠান থেকে শুরু করে কলেজের নবীনবরণ অনুষ্ঠান, সবখানেই গানের জন্য প্রশংসিত হয়েছে তারা। একটা সময় তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নিয়েছিল। তাদের দীর্ঘদিনের সম্পর্ক কেন যেন পূর্ণতা পায়নি। বাকি বন্ধুরা শত চেষ্টা করেও তাদের এক করতে পারেনি। বন্ধুত্ব ঠিকই ছিল, কেবল বিচ্ছেদ হয়ে গিয়েছিল প্রেমের। গান শেষে সিরাত নকশিকে জিজ্ঞেস করে, তোর তো ফারহানের সাথে বিয়ে হয়েছে, তাহলে তোরা এখন আলাদা কেন? আরে ওর তো অন্য জেলায় পোস্টিং হয়েছে, আমি ওর সাথেই থাকি কিছুদিনের জন্য। বাবার বাড়িতে ঘুরতে এসেছি, কয়েকদিন পর চলে যাব। এখন আর একা একা আসতে হবে না তোমার। আমি তো 17 তারিখের আগেই যাব। সবার সাথে দেখা করে একেবারে চলে আসব দুজন। আচ্ছা, আমাদের মেয়েদের বেশিরভাগই তো বিয়ে হয়ে গেল। তামান্না, উর্মি আর অতই, তোরা তিনজন কি বিয়ে করবি না? অতই এবং উর্মির কথা জানি না, কিন্তু আমার কাবিন হয়েছে, আগামী বছরের শুরুতে উঠিয়ে নেবে। 5 বছরে সবকিছু বদলে গেল, তাই না? ছোট্ট ছোট্ট আমরা আজ বড় হয়ে গিয়েছি। আগে আমাদের সামলাতো সবাই, আর এখন আমরা কেউ কেউ একাই গোটা সংসার সামলাচ্ছি। কেউ বা সংসার সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা চাকরি করতে ব্যস্ত, আর মেয়েরা বউ হতে ব্যস্ত। সময়গুলো এত দ্রুত কেন চলে যায় বলো তো? সিরাতের কথায় সবাই পুরোনো দিনের কথা ভাবলেও অভি খোঁচা দিয়ে বলে, তুই আগের কথা ভাবছিস কেন? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলি, সুখে থাকার জন্য সবকিছু ছেড়ে বিয়ে করলি। এখন খুব সুখী আছিস তো? আহ, অভি, এমনিতেই মেয়েটা ভালো নেই, ওসব বলে ওর কষ্ট আর বাড়িয়ে দিস না। ওকে বলতে দে তারিন, পুরনো সব রাগ জমিয়ে রেখেছে তো, আজ সেসব উজাড় করে দিক। জানি অভির সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু এতে তোর একার দোষ নেই। তোরা তিনজন সমানভাবে দায়ী। তোরা দুজন তো ঝগড়ায় মেতেছিস, আরেকজনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। অতই কথা শেষ করার আগেই উর্মি বলে ওঠে, এসব বাদ দে, অতীত ভেবে বর্তমানের সময়গুলো নষ্ট করিস না। 5 বছর তো এভাবেই কেটে গেল, এখন সবাই নতুন করে ভাব সব কিছু। মাঝরাতে কলিং বেলের আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে সিরাত। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 1টা ছুঁই ছুঁই। এমন সময় কে কলিং বেল বাজাচ্ছে সেটা বোধগম্য হয় না সিরাতের। 1 পা 2 পা করে এগিয়ে দরজা খুলে মাহতাবকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভ্রুদয় কুঞ্চিত করে আসে তার। তুমি ড্রিঙ্কস করেছো মাহতাব? মাহতাবের চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো। সিরাতকে দেখে তার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? নিমু কোথায়? তোমার বউ কোথায় সেটা জানার মতো অযথা সময় আমার কাছে নেই। এত রাত অবধি বাইরে ছিলে, তার উপর ড্রিঙ্কস করে ফিরেছো। সমস্যা কি তোমার? আচানক হু হু করে কান্না শুরু করে মাহতাব। সিরাত কিছু বুঝে ওঠার আগেই দরজার পাশ ঘেঁষে মেঝের উপর বসে হাত দিয়ে মুখ ঢেকে নেয় সে। সিরাত চুপচাপ মাহতাবের পাশে বসে তাকে পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পরে শান্ত স্বরে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? তোমাকে গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আমি। কোনো সমস্যা হয়েছে? গত 9 দিনে আমি বড় বড় 3টা অর্ডার হারিয়েছি। এক একজন এক এক রকম বাহানা দিচ্ছে। একদিকে ব্যবসার অবস্থা খারাপ হচ্ছে, অন্যদিকে বাবা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।
সব দিক থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমি পথে বসে যাব। নতুন বউ আসতে না আসতেই তোমার অবনতি শুরু হলো। তোমার কথা ভেবে আসলেই আমার খারাপ লাগছে। মাওতাব সিরাতের দিকে তাকিয়ে বলে, মজা করছো তুমি? এসব বাদ দাও। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কী প্রশ্ন? নিমুর সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমাদের। নিমু কি শুরু থেকেই জানতো যে তুমি বিবাহিত? না, আমি তো অন্য অ্যাকাউন্ট থেকে কথা বলতাম। সেখানে সবাই জানতো আমি অবিবাহিত। কথাটা শুনে সিরাতের চোখের কোণে পানি জমে যায় রাগে। হাতের মুঠ শক্ত হয়ে আসে। সে আরও কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই মাহতাব সিরাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। সিরাত মাহতাবের হাত ধরে তাকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যায়। চুলগুলো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, অন্য মেয়েদের সাথে সম্পর্ক করার খুব শখ তোমার, তাই না? এই শখ যদি আমি না ঘুচিয়েছি তো আমার নামও সিরাত নয়। কিছু একটা ভেবে সিরাত মাহতাবকে নিজের ঘরে নিয়ে যায়। নাবিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর মাহতাবের ফোনটা হাতে নিয়ে তার আঙুলের ছাপ দিয়ে লক খুলে ফোন চেক করতে শুরু করে। নিমুর সাথে মাহতাবের কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে তারা সম্পর্কে জড়ায়, সব কিছু পেয়ে যায় অন্য একটা আইডিতে। ভাগ্যক্রমে সেই আইডি লগ ইন করা ছিল মাহতাবের ফোনে। ফোনের প্রাইভেট স্পেসে মাহতাবের সাথে নিমুর ঘনিষ্ঠ অবস্থার একটা ভিডিও দেখে আপনা আপনি সিরাতের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মেঝের উপর বসে অজরে কাঁদে সে। একজন নারী সব কিছু পারে, কিন্তু নিজের স্বামী কিংবা প্রিয় মানুষের আশেপাশে অন্য নারীকে সহ্য করতে পারে না, সে যত কঠিন মনের মানুষই হোক না কেন। প্রথম যেদিন মাহতাবের সাথে সিরাতের দেখা হয় সেদিন মাহতাব বলেছিল, আমার কিন্তু সংসারী মেয়ে পছন্দ। তুমি বিয়ের পর লেখাপড়া করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে থাকতে পারবে, কিন্তু আমি যতক্ষণ বাড়িতে থাকবো কিংবা তোমার সাথে থাকবো ততক্ষণ আমি ব্যতীত আর কোনো দিকে মনোযোগ দিতে পারবে না তুমি। বেশি বন্ধু বান্ধব বানানোর প্রয়োজন নেই। আমিই হব তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যদি তোমার ইচ্ছার মর্যাদা তুমি রাখতে পারো তাহলে কথা দিচ্ছি তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো আমি। সিরাত সেদিন মাহতাবের কথা রেখেছিল। মানুষটার ইচ্ছার মর্যাদা দিয়েছে সে। তবে মাহতাব কথা দিয়ে কথা রাখেনি। তুমি আমাকে কথা দিয়েছিলে মাহতাব, আমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে, কিন্তু তুমি কথা রাখলে না। আমি সারা জীবন ভালোবাসা, বিশ্বাস আর সম্মান ছাড়া তোমার কাছে কিচ্ছু চাইনি। যেখানে আমার পুরো দুনিয়া জুড়ে তুমি ছিলে, সেখানে তোমার দুনিয়ায় আমি কোথাও নেই। বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন সিরাতকে তুমি চাওনি, সেজন্য নিজেকে পাল্টে ফেলেছিলাম। তুমি চেয়েছিলে বিয়ের পর আমার কোনো ছেলে বন্ধু থাকা চলবে না, বেশি বাইরে যাওয়া যাবে না, সংসার সামলাতে হবে মনোযোগ দিয়ে। আমি মেনে নিয়েছিলাম তোমার সকল শর্ত, বিনিময়ে চেয়েছিলাম শুধু তোমাকে। কিন্তু তুমি কথা দিয়ে কথা না রাখা মানুষ। এমন মানুষের প্রতি আমার আজন্ম ঘৃণা জন্মাক। যে পুরুষ আমি ব্যতীত অন্য নারীকে ছুঁয়েছে স্বেচ্ছায়, সেই পুরুষ আর কখনো আমার না হোক। আমি তোমাকে ভালোবাসি না মাহতাব, ভালোবাসি না তোমাকে। চোখের পানি শুকানোর আগে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। আজ আর ঘুমাতে পারে না সিরাত। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে সে। ভোর রাতে ঠান্ডা পানি শরীরে লাগার ফলে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে গোসল করে বের হয় সিরাত। তার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা রাতের আঁধারের মাঝেই সীমাবদ্ধ থাকে। প্রতিটা দিন একটু একটু করে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সে। কিন্তু বাইরের মানুষকে এসব দেখানো যাবে না, কারণ মানুষগুলো বড্ড স্বার্থপর। অন্যের কষ্টে আনন্দ পায় তারা, ঠাট্টা করে, উপহাস করে, হাসাহাসি করে। এমন স্বার্থপর দুনিয়ায় নিজের কষ্টগুলো কাউকে দেখাতে নেই। সকালে তীব্র মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে মাহতাবের। চোখ মেলে পাশে মেয়েকে দেখে তার দিকে এগিয়ে যেতে ধরলে সিরাত মেয়েকে কোলে তুলে নেয়। কঠোর কণ্ঠে বলে, তুমি ড্রিঙ্কস করেছো গতকাল? এই অবস্থায় মেয়েকে ছুতে পারবে না তুমি। নিজের ঘরে গিয়ে গোসল করে নাও যাও। আমি সারা রাত এখানেই ছিলাম। হ্যাঁ, এখানেই ছিলে। তুমি ঘুমাওনি? আর এত সকালে গোসল করেছো কেন তুমি?
চুল ভেজা কেন? রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছিল? মাহতাবের প্রশ্নে সিরাত রাগে চিৎকার করে বলে, কি হবে আমাদের মাঝে? হ্যাঁ, তোমার মতো একজনের সাথে এক বিছানায় থাকতে রুচিতে বাঁধে আমার। তাই সারা রাত না ঘুমিয়ে মেঝের এক কোণে বসেছিলাম। এসবের কারণে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই গোসল করেছি। স্বাভাবিক একটা প্রশ্ন করেছি, তার জন্য এত রেগে যাচ্ছ কেন? তোমার কাছে যা স্বাভাবিক সেটাই আমার কাছে ভীষণ অস্বাভাবিক। এখন কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাও। মাওতাবকে তবুও বসে থাকতে দেখে সিরাত পুনরায় বলে, কি হলো, বেরিয়ে যাও। বিরক্তি নিয়ে বের হয়ে যায় মাওতাব। সিরাত মেয়েকে নিয়ে বিছানার উপর বসে চুপচাপ বসে থাকে। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং বাবু। ঘুম কেমন হলো? ভালো। চলো তোমাকে দাঁত ব্রাশ করিয়ে দিই। মাম্মা, আজ আমাকে সাজিয়ে দিবে? হঠাৎ সাজতে ইচ্ছে করছে কেন? এমনি। আচ্ছা, আজ আমরা দুজনেই সাজবো। শাড়ি পরবো কেমন? আচ্ছা। এখন তাড়াতাড়ি চলো, ফ্রেশ হয়ে এসে খেতে হবে তো। মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে গালে চুমু এঁকে দেয় সিরাত। এই মেয়েটা একদম আমার মতো হয়েছে। শুনেছি ছোটবেলায় আমিও এমন ছিলাম। সাজগোজ নিয়ে আমার মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করত। মেয়েটা মায়ের মতো হয়েছে, এই ভালো। বাপের মতো হলে তো চরিত্র নিয়ে সন্দেহ থাকতো। আমার লক্ষ্মী মেয়েটা সবসময় যেন আমার মতোই থাকে। আনমনে কথাটা ভেবে সিরাতের মুখে হাসি ফুটে ওঠে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে 4-5 জন ছেলেকে ইচ্ছেমতো মারছে সিরাত। রাগে তার পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। পাশে একটা মেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েদের দেখলেই জ্বালাতন করতে মন চায়, তাই না? আজ তোদের সব শখ আমি মিটিয়ে দেব। পরিবার থেকে কোনো সুশিক্ষা পাসনি, তাই না? নিজের মা বোনের সাথেও এমন করিস? বোনের হাত ধরে বলিস তোকে অনেক হট লাগছে, কাছে টানতে ইচ্ছে করছে? বলিস না তো? তাহলে অন্যের বোনের দিকে কুনজর দিস কোন জ্ঞানে? আচমকা একজন সিরাতের হাত ধরে ফেলে। একজন ছেলের শক্তির সাথে সিরাত আর পেরে উঠছে না। সমস্ত শক্তি যেন শেষ হয়ে গিয়েছে এতক্ষণ যাবৎ মারামারি করে। হাতে ব্যথা অনুভব করে চোখ বন্ধ করে নেয় সিরাত। অনেকক্ষণ ধরে তোর বাড়াবাড়ি দেখছি। তুই একা আমাদের কুপকাত করবি? এত সহজ নাকি? আগে তো শুধু ওই মেয়েকে ধরেছিলাম, এখন তোকেও নিয়ে যাব। চল আমাদের সাথে। সিরাত শত চেষ্টা করেও হাত ছাড়াতে পারে না। তার হুডির পকেটে সে সবসময় কিছু সেফটি পিন রাখে। কায়দা করে অন্য হাতে সেই পিন বের করে ছেলেটার হাতে গেঁথে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে সেই ছেলে। তোর এত বড় সাহস, আমাদের সাথে লাগতে আসিস? এই, তোরা ধর তো এটাকে। কথাটা বলে অন্য একজন সিরাতের কাছে এসে তার গায়ে হাত তুলতে গেলে পিছন থেকে কেউ সজোরে লাথি দেয় তার পিঠে। তার পেছন থেকে বেরিয়ে আসে অভি। সিরাত দুজনকে দেখে দেহে প্রাণ ফিরে পায়, শক্তি ফিরে পায় শরীরে। আগন্তুক মেয়ের কাছে গিয়ে বলে, তোমাকে যারা যারা বাজে ভাষায় বাজে ইঙ্গিত দিয়েছে প্রত্যেককে নিজে হাতে শাস্তি দেবে তুমি। চলো আমার সাথে। ইতিমধ্যেই ছেলেগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে অভি আর তার বন্ধু মিলে। সিরাত মেয়েটাকে সামনে এনে ব্যাগ থেকে স্টিলের স্কেল বের করে তার হাতে দিয়ে বলে, শুরু করো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে সিরাতের দিকে, অতঃপর চোখ বন্ধ করে কিছু একটা ভেবে ইচ্ছা মতো স্কেল দিয়ে আঘাত করে ছেলেগুলোর শরীরে। একদিকে ছেলেগুলোর চিৎকার, অন্যদিকে উৎসুক জনগণের ভিড়। সবকিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে গিয়েছে। নিজের রাগ মিটিয়ে মেয়েটা সিরাতকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কৃতজ্ঞতার সুরে বলে, ধন্যবাদ আপু। এখানে এতজন থাকা সত্ত্বেও কেউ প্রতিবাদ করেনি, কেবল আপনি এগিয়ে এসেছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। কান্না বন্ধ করো। তুমি কেন কাঁদছ? যারা অন্যায় করেছে তারা কাঁদবে। একটা কথা মনে রাখবে, নিজেকে কখনো দুর্বল ভাববে না। তুমি নারী, তুমি নিজেকে বাঁচানোর ক্ষমতা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছ। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে পরিস্থিতি মোকাবিলা করতে জানতে হবে। আজ যেমন ভয় পেয়ে জড়সড় হয়েছিলে, এমনটা আর কখনো করবে না। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার কথাগুলো আমি মনে রাখবো আপু। আচ্ছা, নাম কি তোমার? পুষ্প। সিরাত পুষ্পকে পাশে রেখে আশেপাশের মানুষজনের দিকে
তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, বিনা টিকিটের সার্কাস দেখা শেষ? ভিডিও করেছেন তো অনেকেই। এইসব ভিডিও অনলাইনে কি ক্যাপশন দিয়ে ছাড়বেন? একজন মেয়ের এমনই হওয়া উচিত, এভাবেই প্রতিবাদ করা উচিত অন্যায়ের বিরুদ্ধে, এসবই লিখবেন তো? নাকি একজন মেয়ে কতটা উচ্ছৃঙ্খল হলে ছেলেদের সাথে এভাবে মারামারি করতে পারে সেটা দেখুন আপনারা, এমন ক্যাপশন দিবেন? না মানে আপনাদের যোগ্যতা তো এটুকুই, আপনারা বিনা আমন্ত্রণে সার্কাস দেখতে চলে আসেন, কিন্তু প্রতিবাদ করার সময় হয়ে যান ভেজা বিড়াল। এই যে এখানে এতজন ছেলে আছে, প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই অসভ্য ছেলেগুলোর অসভ্যতামি দেখলেন, একজনেরও সাহস হলো না প্রতিবাদ করার। এমন মেরুদণ্ডহীন কাপুরুষ হওয়ার থেকে আপনাদের জন্ম না হলেই বোধহয় ভালো হতো, তাই না? সবাইকে চুপ করে থাকতে দেখে রাগের শরীর কাঁপে সিরাতের। অভি তার কাছে এসে বলে, শান্ত হ, এখানে আর কোনো ঝামেলা করিস না, পুলিশ আসছে, এবার যা করার ওরা করবে, তুই আমাদের সাথে চল। একটু দাঁড়া। পায়ে ব্যথা লাগায় হাঁটতে কষ্ট হচ্ছে সিরাতের, তবু পুষ্পর কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে, একা বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ পারবো, সামনে 2টা মোড় পার হলেই আমার হোস্টেল। হোস্টেলে থাকো তুমি? হ্যাঁ। আচ্ছা, সাবধানে চলাফেরা করবে। তুমি প্রথম বর্ষে পড়ো তাই না? হ্যাঁ আপু। আমাকে আপু ডাকতে হবে না, আমি তোমার সমবয়সী। সিরাতের কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকে পুষ্প। এই অবাক হওয়ার কারণ সিরাত জানে, তাই মুচকি হেসে বলে, এভাবে তাকাতে হবে না, যাও হোস্টেলে ফিরে যাও। ধীরে ধীরে রাস্তা ফাঁকা হয়ে যায়। অভি সিরাতের কাছে এসে বলে, এখন তুই বাড়িতে চল। আমি না ঠিকমতো হাঁটতে পারছি না, ডান পায়ে খুব ব্যথা করছে। কথাটা বলা শেষ হওয়ার আগেই তৎক্ষণাৎ একজন সিরাতকে কোলে তুলে নেয়। আরে ইভান, কি করছিস তুই? নামিয়ে দে আমাকে। একদম চুপ করে থাকবি। রোমান্স করার জন্য কোলে তুলে নেইনি তোকে, হাঁটতে পারছিস না তাই বাধ্য হয়ে তোকে স্পর্শ করতে হলো, নয়তো কখনোই তোকে স্পর্শ করতাম না। এতক্ষণ যাবৎ স্মৃতিচারণ করছিল সিরাত। সেদিন প্রথমবারের মতো কোনো ছেলে তাকে স্পর্শ করেছিল। ভেতরে সংকোচবোধ থাকলেও সেদিন সিরাত ইভানকে কিছুই বলেনি, কারণ সে জানত ইভান কখনো তার অসম্মান করবে না। বিয়ের আগে সেই স্পর্শ ছিল সিরাতের জীবনে প্রথম এবং শেষ স্পর্শ। ঘটনার প্রায় 6 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আজও সিরাত কিছুই ভুলতে পারেনি। ভালো আছিস? পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সিরাত। এতদিন পর সেই মানুষটার কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছনে তাকায় সে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, ইভান। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়েও কোনো এক অজানা কারণে চোখ সরিয়ে নেয় সিরাত। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? সবসময় যেমন থাকি, বিন্দাস। একাই এসেছিস নাকি পরিবার সহ? তুই হয়তো রুলস ভুলে গেছিস, আজ এখানে শুধুমাত্র বন্ধুদের ডাকা হয়েছে, তাদের পরিবার সহ ডাকা হয়নি। ও হ্যাঁ, মনে ছিল না। এত তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলি? স্মৃতিশক্তি কমে গিয়েছে? এত স্মৃতি মনে রেখে কি হবে বল? দুজনের কথার মাঝে একজন দৌড়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে। দোস্ত, কেমন আছিস তুই? জানিস তোকে আমি অনেক মিস করেছি, অবশেষে তোর সাথে আবার দেখা হলো আমার। সিরাত হাসি মুখে বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাইছিলাম যেন আজ তোর সাথে দেখা হয় আমার। তোর সাথে আমার দেখা হওয়াটা ভীষণ জরুরি ছিল। মাওয়া, পুরনো বন্ধুদের ফিরে পেয়ে প্রত্যেকের মুখেই যেন আজ তৃপ্তির হাসি ফুটে উঠেছে। 11 জন বন্ধু আজ আবার এক হয়েছে। একে একে প্রত্যেকে এক এক জায়গায় এসে দাঁড়ায়। অতঃপর স্ক্রিনে বড় করে ভেসে ওঠে একটা ভিডিও, সাথে ভেসে আসে সিরাতের কণ্ঠস্বর। ডিসেম্বরের 17 তারিখ, সময়টা 2013 সাল। জেএসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ভর্তি হলাম রেটিনায়। পড়াশোনা করতে এসে পরিচয় হলো এক ঝাঁক নতুন মুখের সাথে। একজনের এক এক রকম ব্যক্তিত্ব, কেউ হাসি খুশি তো কেউ গম্ভীর, কেউ চঞ্চল তো কেউ শান্ত। 9 জন নতুন মানুষের সাথে পরিচয় হয় আমার এবং মাওয়ার। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের মাঝে। সে কি শক্ত বন্ধন আমাদের! মাত্র কয়েক মাসে আমরা সবাই হয়ে উঠি একে অপরের জানের জান দোস্ত। আমি আর মাওয়া তখন ভিন্ন স্কুলের বাসিন্দা, ফলস্বরূপ তাদের থেকে আলাদা হওয়ার ভয় কাজ করা শুরু করলো মনে। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম ওদের স্কুলে ভর্তি হব। এর মাঝে জেএসএসসি পরীক্ষা হয়ে গেল।
পরীক্ষার পর সবাই মিলে একসাথে মিলিত হলাম ডিসেম্বরের 17 তারিখ। সেই দিনকেই আমাদের বন্ধু মহলের জন্মদিন হিসেবে ঘোষণা করলাম আমরা। সিরাত, তারিন, মাওয়া, উর্মি, নকশি, তামান্না, অতই, নাবিল, ইভান, অভি, ফারহান, এই 11 জনের সংমিশ্রণে তৈরি হওয়া বন্ধু মহলের আমরা নাম দিলাম ওয়ার্ল্ড অফ স্টার। দেখতে দেখতে পেরিয়ে গেল ওয়ার্ল্ড অফ স্টারের 10 বছর। এই 10 বছরে সবার জীবনের গল্প পাল্টেছে, তবে পাল্টায়নি শুধু আমাদের বন্ধু মহলের গল্প। আমরা বড় হয়ে গিয়েছি ঠিকই, তবে আমাদের বন্ধুত্ব আজও টিকে আছে। অস্তিত্বের লড়াইয়ে টিকে আছে ওয়ার্ল্ড অফ স্টারের গল্প।